প্রাসাদের ভেতর ঢোকার ইচ্ছে ছিল কাউন্টের। সে ইচ্ছে পূরণ হয়েছে তার। বন্ধ গেট খুলে যাওয়া বা ভেতরে ঢোকার টানা পুল উঠে এসে বের হবার গেট আবার বন্ধ হয়ে যাওয়া, ওসব নিয়ে কোনো চিন্তাভাবনা নেই কাউন্টের। ব্যারন রুডলফের এই গুপ্ত রহস্যপুরীতে লা স্টিলা বন্দী। এখানে তিনি ঢুকতে পেরেছেন, আর কিছুই চাই না তার। আর কিছুই চাই না তার। চোখ তুলে সামনে তাকালেন কাউন্ট। সামনে গাঢ় অন্ধকারে ডুবে আছে প্রাসাদ। দ্বিধাহীন চিত্তে পা বাড়ালেন তিনি। ঢুকলেন প্রাসাদের ভেতর। সেখানে অন্ধকার আরও কালো, কুটকুটে। ধীরে ধীরে পা টিপে টিপে চলতে থাকলেন। মেঝেটা ভাঙাচোরা। পায়ের শব্দ উঁচু ছাদে ধাক্কা খেয়ে ফিরে ফিরে আসছে। নিশ্চয়ই এটা হলঘর। তাই কাউন্ট দেয়াল পেতে সরে গেলেন বাঁ দিকে। অন্ধের মতো হাত বাড়িয়ে কিছুটা যেতেই খসখসে দেয়ালে হাত ঘষা খেল। ছড়ে গেল আঙুল। খানিক জ্বালা অনুভূত হলেও সেখানে দাঁড়িয়ে দূর থেকে আসা কিছুটা ঠান্ডা বাতাসের পরশ পেলেন কাউন্ট। দেয়াল ধরে এগোতে থাকলেন আবার। চারদিক নিস্তব্ধ। নিজের জুতোর শব্দ ছাড়া আর কোনো শব্দই পাচ্ছেন না কাউন্ট। অতি সন্তর্পণে সাবধানী পা ফেলে হাঁটছেন তিনি। হঠাৎ করেই দেয়ালটা বাঁ দিকে মোড় নিল। ডান দিকে হাত বাড়িয়ে দিতেই দেয়াল ঠেকল হাতে। বুঝলেন সংকীর্ণ গলিপথ। প্রায় 200 গজ সোজা যাওয়ার পর গলিটা আবারও বাঁ দিকে মোড় নিল। একটু চিন্তিত হলেন কাউন্ট। গোলক ধাঁধায় প্রাসাদ থেকে বের হয়ে আবার ফটকের দিকে চললেন না তো? কিন্তু তখন আর অন্য কিছু চিন্তার সময় নেই। কিছুটা দ্রুত হাঁটতে গিয়েও ব্যর্থ হলেন। অমসৃণ মেঝেতে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছেন অনেকবার। এর মধ্যে আবার নতুন বিপদ দেখা দিয়েছে। দেয়াল একটানা নয়, মাঝে মাঝে ফাঁকা। নতুন গলি বের হয়েছে সেখান থেকে। এমন যে কতটা পার হয়ে এলেন সে হিসেবটাও শেষ পর্যন্ত ঠিক রাখতে পারলেন না। তার উপর আবার চোরা ফাঁদে পা গলে যাবার সম্ভাবনাও আছে। তাই প্রতি পদেই জুতো দিয়ে পরখ করে নিতে হচ্ছে আলগা পাথরের ফাঁদ পাতা বা মেঝে ফাঁপা কিনা। নিঝুম নিস্তব্ধ মৃত্যুপুরীতে এভাবে ঘণ্টাখানেকের মতো পথ চললেন কাউন্ট। কিন্তু এ গলিপথের যেন শেষ নেই। শরীর আর সইতে পারছে না। যতটুকু চলেছেন এতক্ষণ তা বুঝি শুধু মনের জোরে। সকালেও তেমন কিছু খাননি। ক্ষুধা আর পিপাসা সমানে পেয়ে বসেছে তাকে। অবসন্ন হয়ে পড়ছে সমস্ত দেহ। হঠাৎ করেই সিঁড়ির ধাপ পায়ে ঠেকতে মনে মনে চমকে উঠলেন কাউন্ট। এই সিঁড়ি তাকে কোথায় নিয়ে যাবে?
শেষ পর্যন্ত বের হতে পারবেন কি? কিন্তু অজানা অন্ধকারে পা দিয়ে ভেবে আর কি হবে? 1 2 করে গুনতে গুনতে নামতে থাকলেন সিঁড়ির ধাপ ধরে। 77 পর্যন্ত গুনলেন। শেষ হলো সিঁড়ি। আবার গলি বাঁ দিকে। আবার প্রায় ঘণ্টাখানেক ঘুরলেন পাতালপুরীর অলি গলির আঁকে বাঁকে। কিন্তু ততক্ষণে একদম কাহিল হয়ে পড়েছেন কাউন্ট। পা আর চলে না। মুখ হাঁ করে শ্বাস নিতে হচ্ছে। আর ঠিক তখনই সামনে একটা আলো দেখা দিল। নিরাশার আধারে আশার আলো, ক্ষীণ আভা। কয়েকশো গজ দূরে গলির প্রান্ত থেকে কে যেন আলোর ইশারায় কাছে ডাকছে তাকে। ঠিক প্লেটোতে পথ হারানোর পর যেমন কেউ তাকে আলো ধরে পথ দেখিয়েছিল। এ কি তবে লা স্টিলা? গলিপথের গোলক ধাঁধার আবর্ত থেকে প্রাণে বাঁচতে আবার এসেছে আলো হাতে। অসাড় পা দুটো টেনে নতুন আশায় আবার সোজা হয়ে দাঁড়াতে চাইলেন কাউন্ট, কিন্তু পারলেন না। টলতে টলতে রক্তাক্ত ও ক্ষত বিক্ষত কাউন্ট এগোলেন কোনো মতে। লক্ষ্য আলোটা। গলির শেষ প্রান্তে গোলাকার একটি কক্ষ। সেখানেই জ্বলছে আলো। ভূগর্ভস্থ গোলাকার কক্ষটির ছাদ প্রায় 12 ফুট উঁচু। ব্যাসও 12 ফুটই হবে। কক্ষটি মোটামুটি পরিপাটি। কারুকাজ করা সিলিং। ঠিক মাঝখানে কাঁচের ফানুস। সেখানেই জ্বলছে আলোটা। ঘরটিতে ঢোকার দরজার ঠিক উল্টো দিকের দেয়ালে আছে আরেকটি দরজা। দরজার পাল্লায় লোহার চাকতি, অর্থাৎ চাকতির ওদিকে তালা। পাল্লা ধরে টানলেন কাউন্ট, কিন্তু একটুও কাঁপল না পাল্লা দুটো। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। একটা চারপায়া ওককাঠ দিয়ে তৈরি, তাকে আছে বিছানার চাদর। একটা টুল, বল্টু দিয়ে দেয়ালে আটকানো একটা টেবিল। টেবিলে আছে কয়েকটা বাসন, জল ভর্তি একটা জগ। একটা প্লেটে 1 টুকরো ঠান্ডা মাংস ও মোটা একটা রুটি। পাতাল ঘরে আগত অতিথি আপ্যায়নের জন্যেই যেন এত আয়োজন। কাসলগড়ে কাউন্ট অতিথি না কয়েদি? গড়ের অভ্যন্তরে কারারুদ্ধ কয়েদি রূপেই তাকে কি অভ্যর্থনা করা হচ্ছে ঠান্ডা রুটি মাংস দিয়ে? কিন্তু ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত কাউন্টের অত কথা ভাববার সময় তখন নেই। মুহূর্তের মধ্যে সব খাবার চালান করে দিলেন পেটে। তৃষ্ণা মেটালেন গলায় জগ ভর্তি পানি ঢেলে। তারপর শটান বিছানায়। কিছুক্ষণের জন্যে হলেও ঘুমাতে হবে। তার আগে একবার অবস্থাটা ভেবে নিতে চাইলেন কাউন্ট, কিন্তু কি যে গোলমাল হচ্ছে বুঝতে পারলেন না তিনি। চিন্তাগুলো সব যেন এলোমেলো হয়ে ছুটাছুটি করছে। কিছুতেই সংযত রাখতে পারছেন না। জিরোবেন না এ রাতেই কার্পেথিয়ান দুর্গের রহস্য উদ্ঘাটন করবেন? কিছুই ঠিক করতে পারলেন না।
তারপর হঠাৎ করেই নিজেই চেঁচিয়ে উঠলেন, আর 1 সেকেন্ডও দেরি না, আজ রাতেই পৌঁছতে হবে ডোনজনে। হঠাৎ করে নিভে গেল কড়িকাঠে ঝুলানো কাঁচের ফানুসের আলোটা। মুহূর্তের মধ্যে অন্ধকার এসে ঝাঁপিয়ে পড়ল ঘরটায়। অবসন্ন দেহটাকে ঝাঁকি দিয়ে উঠতে চাইলেন কাউন্ট, কিন্তু পারলেন না। নিজের অবস্থা ভাবতে চাইলেন, কিন্তু কোনো খেই পেলেন না। ঘুমে জড়িয়ে এলো চোখের পাতাগুলো। ঘুমের প্রশান্ত অন্ধকার রাজ্যে তলিয়ে গেলেন কাউন্ট। এ বুঝি চেতনার অবলুপ্তি, কোনো কিছুর প্রভাবে আচ্ছন্ন হয়ে পড়া। ঘুম যখন ভাঙল তখন ঘরে আবার জ্বলছে আলোটা। কতক্ষণ ঘুমিয়েছেন অনুমান করতে পারলেন না কাউন্ট। চোখ মেলে তাকালেন এদিক ওদিক। সামনের দরজাটা এখনো খোলা, পেছনের দরজাটা বন্ধ। ঘরে কেউ এসেছিল, রাতের এঁটো নিয়ে আবার খাবার ও জল ভর্তি জগ রেখে গেছে। কে এসেছিল? ব্যারন রুডলফ কি টের পেয়েছেন দুর্গে তার পুরনো শত্রুর হানা দেবার কথা? ব্যারন কি তাকে নিয়ে খেলছেন? খাঁচায় আটক ইঁদুরের মতো সারা রাত ছুটাছুটি করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। কাউন্ট কি তাহলে এখন ব্যারনের করুণার ওপর নির্ভর করছেন? ব্যারনের পক্ষে সেটা সম্ভব নয়। ইচ্ছে করলে এখনো পালাতে পারেন কাউন্ট। সে শক্তি ও সাহস আছে তাঁর। কিন্তু লা স্টিলাকে না নিয়ে কেমন করে ফিরে যাবেন তিনি? তবে কথা হলো, একলা কি পারবেন লা স্টিলাকে ব্যারনের হাত থেকে উদ্ধার করতে? সুতরাং পুলিশ নিয়ে আসাই ভালো। বাইরের দেয়ালের কাছে পৌঁছতে পারলেই হবে। গেট বন্ধ থাকলেও তোয়াক্কা নেই, টপকে দেয়াল পেরিয়ে যাবেন কাউন্ট। তাই আর মুহূর্ত মাত্র দেরি না করে খোলা দরজার দিকে পা বাড়ালেন। কিন্তু একটা খসখসে শব্দ থামিয়ে দিল কাউন্টকে। শব্দটা এসেছে বন্ধ দরজার ওপাশ থেকে। কে যেন হাঁটছে নরম নরম পা ফেলে। বন্ধ দরজায় লাফিয়ে পড়ে কান রাখলেন কপাটের গায়ে। আবার শব্দ শুনতে রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষায় রইলেন কাউন্ট। কারা যেন সিঁড়ি বেয়ে উঠে আসছে। সিঁড়ির এক একটা ধাপে কাদের যেন সাবধানে পা ফেলার শব্দ। দরজার পেছনেই তাহলে সিঁড়ি। এই সিঁড়ি হয়তো উঠে এসেছে অন্দরের উঠোন থেকে। মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেলেন কাউন্ট। হাতের মুঠিতে ছুরিটা শক্ত করে ধরলেন। সহজে কাউকে রেহাই পেতে দেবেন না তিনি। যেই আসুক ছুরি ঠেকিয়ে ছিনিয়ে নেবেন চাবি। চলে যাবেন ডোনজনে। স্বয়ং ব্যারন আসলে তো কোনো কথাই নেই। মুহূর্ত মাত্র দেরি না করে ছুরিটা চালিয়ে দেবেন ওর হৃৎপিণ্ডে। কিন্তু কাউন্টের নিজেরই হৃৎপিণ্ডের স্পন্দন বন্ধ হবার উপক্রম। পায়ের শব্দ থেমে গেল ঠিক দরজার পেছনে।
আর সঙ্গে সঙ্গেই সেই সুরেলা কণ্ঠ, বাতাসে মিষ্টি সুর ছড়িয়ে সেই গান। কিং ম্যাথিয়াসে বসে তন্দ্রার ঘরে শুনেছিলেন যে গান, চলো যাই হাজার ফুলের কাননে। লা স্টিলা গাইছে, সুরের মায়ায় যেন মূর্ত হয়ে উঠল লা স্টিলা কাউন্টের চোখের সামনে। এখন তো কোনো তন্দ্রা নেই তাঁর। ওই ওই তো গাইছে লা স্টিলা, গানের সুরে ডাকছে তাকে। কিন্তু কাছে যাবেন কি করে কাউন্ট? স্টিলা, স্টিলা। বন্ধ দরজায় প্রাণপণে চাপড়াতে থাকলেন কাউন্ট। স্টিলা, আমার প্রিয়তমা। কিন্তু সকলেই গরল ভেল, কোনো কাজ হলো না। বন্ধ দরজা শুধু মাথা কোটার সাক্ষী হয়েই রইল। আর ওদিকে ক্রমেই মিলিয়ে যেতে থাকলো গানের সুর, আস্তে আস্তে দূরে। প্রচণ্ড আক্রোশে দরজার কপাট খামছে ধরে আলগা করে ফেলতে চাইলেন কাউন্ট, আর শুধু আর্তস্বরে ডাকলেন লা স্টিলাকে। কিন্তু সবই বৃথা। থামল না লা স্টিলা কাউন্টের ডাকে। থেমে গেল সেই ডাক দিয়ে যাওয়া গান। তবে কি পাগল হয়ে গেছে লা স্টিলা? হঠাৎ করেই সন্দেহটা উঁকি দিল কাউন্টের মনে। অদ্ভুত প্রকৃতির ব্যারনের এই বিশাল দুর্গে বন্দিনী স্টিলা নিশ্চয়ই বদ্ধ পাগল হয়ে গেছে। তাই বুঝি প্রাসাদের অলিন্দে অলিন্দে ঘুরে বেড়ায় লা স্টিলা, আপন মনে ওই গান গেয়ে গেয়ে। আর এক মুহূর্ত নয়, প্রচণ্ড বেগে উঠে দাঁড়ালেন কাউন্ট। তার মাথার কোষগুলো যেন হঠাৎ ভীষণ দাপাদাপি শুরু করেছে। পাগল হবার আগেই এই কারাগার থেকে বের হতে হবে। কিন্তু বের হতে গিয়ে ভীষণ রকম চমকে থমকে গেলেন তিনি। খোলা দরজাটা কখন যেন বন্ধ হয়ে গেছে। পাতাল কক্ষে বন্দি কাউন্ট হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন বন্ধ দরজার সামনে। আটক অবস্থা থেকে আর বুঝি মুক্তির কোনো পথ নেই। কোনো চিন্তাই মাথায় ঢুকছে না। থেকে থেকে শুধু লা স্টিলার গান নাড়া দিচ্ছে তাকে। একদম কাছে থেকে লা স্টিলা গেয়েছে সে গান, আর কোনো ভুল নেই। লা স্টিলা আছে এই দুর্গেই, বন্দিনী, পাগল হয়ে গেছে। কাছে এসেও কোনো সাড়া দিল না কাউন্টের ডাকে। চিকিৎসা করালে পাগলও সুস্থ হতে পারে। এই কয়েদখানা থেকে লা স্টিলাকে বের করে ক্রাজোয়া প্রাসাদে নিয়ে যেতে পারলে চিকিৎসার চমৎকার ব্যবস্থা করা যাবে। আবার ভালো হয়ে যাবে লা স্টিলা। কিন্তু সেটা কোনো সমস্যা নয়। এখন সমস্যা হচ্ছে পাতাল ঘরের কয়েদ থেকে বের হওয়া। কিন্তু উপায় যে কিছুই দেখছেন না। অবস্থাটা ভাবতে গিয়েই উত্তেজিত হয়ে উঠলেন কাউন্ট। অবশ্য পরক্ষণেই আবার সংযত করে নিলেন। ঠান্ডা মাথায় ভেবে চিনতে দেখতে হবে সমস্যাটা।
আসল কথা হচ্ছে এখান থেকে বের হবার উপায় খুঁজে পাওয়া। তার মনে পড়ল পেট পুড়ে খেয়ে বেঘোরে ঘুমিয়েছেন তিনি। কোনো হুঁশ ছিল না তার। কতক্ষণ ঘুমিয়েছেন বুঝতে পারছেন না। বুঝতে পারছেন না এখন রাত নাকি দিন। পানিতে কি তাহলে ঘুমের ওষুধ মেশানো ছিল? ব্যারন তাহলে ঘুমের ওষুধ খাইয়ে নিষ্ক্রিয় করে রাখতে চাইছে তাকে। তাই তো ঘুম ঘুম ক্লান্তি, অবসাদ সারা দেহে। কিন্তু টেবিলে ওই যে খাবার, পানি, না, ওসবের ধারে কাছেও যাবেন না আর কাউন্ট। চুপচাপ শুয়ে থাকবেন। পেটে কিছু না পড়লেই চোখ থেকে ঘুম চলে যাবে। শুয়ে শুয়ে অপেক্ষা করবেন। ঘরে যখন কেউ ঢুকবে কষে দেবেন আচ্ছা মার। ঘড়িটাও বন্ধ হয়ে গেছে, চাবি দেয়া হয়নি। কটা যে বাজে বোঝা যাচ্ছে না। রাত না দিন তাও আন্দাজ করতে পারলেন না কাউন্ট। অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি। কান খাড়া রাখলেন যদি কারো পায়ের শব্দ শোনা যায়। কিন্তু অন্য একটা শব্দ কানে এলো কাউন্টের। শব্দটা আসছে ডান দিকের থামের আড়াল থেকে। পা টিপে টিপে গেলেন সেখানে। বাতাসের ঝাপটা এসে লাগলো চোখে মুখে। শব্দটা তাহলে বাতাসেরই। একটা সরু সুড়ঙ্গ পথে বাইরের তাজা বাতাস আসছে পাতাল কক্ষে। দুই থামের আড়ালে অন্ধকারে ঢাকা সুড়ঙ্গটা। বাতাস চলাচলের ঘুলঘুলি। সেই সরু পথেই পা দিলেন কাউন্ট। অনেক কষ্টে পৌঁছলেন সুড়ঙ্গের শেষ প্রান্তে। সেখানে 5-6 গজ চওড়া একটা চাতালের মতো জায়গা, যা প্রায় 100 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, ঠিক পাতকুয়ার মতো। পাতাল ঘরে বাতাস আসার জন্যেই এই ব্যবস্থা। ওপর দিকে তাকালেন কাউন্ট। আকাশে এখনো দিনের আলো। সূর্যের ম্লান আলো বাঁকা হয়ে পড়ছে পাতকুয়ার গায়ে। সূর্য তবে নেমে গেছে পশ্চিমে। বেলা তাহলে আনুমানিক 5টা। আর তার অর্থ হলো প্রায় 24 ঘন্টা একটানা ঘুমিয়েছেন তিনি। বার্স্টগ্রাম থেকে 11ই জুন বের হয়েছিলেন। সেই হিসেব মতে আজ তাহলে 13ই জুন। এভাবে আটক আর কতদিন থাকতে হবে কে জানে। পাতকুয়ার পাঁচিলটার দিকে তাকিয়ে ভীষণ রকম দমে গেলেন কাউন্ট। এই পাঁচিল বেয়ে ওপরে উঠে যাওয়া অসম্ভব ব্যাপার। টিকটিকি হলে অবশ্য ভিন্ন কথা, কিন্তু মানুষের পক্ষে সম্ভব নয়। মুক্তির পথ একটা পেয়ে যাবেন আশা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়েই আবার সেই পাতাল ঘরে ফিরে এলেন তিনি। পাতাল ঘরের মাঝখানে দাঁড়িয়ে তাকালেন দরজা দুটোর দিকে। উপায় একটা এ থেকেই বের করতে হবে। যে দরজা দিয়ে এই ঘরে ঢুকেছিলেন, এগিয়ে গিয়ে সে দরজাটা পরীক্ষা করলেন কাউন্ট। কিন্তু বোঝা গেল লোহার পাতে মোড়া কপাট দুটো এত মজবুত যে কোনো রকম সুবিধেই করা যাবে না।
দ্বিতীয় দরজাটা পরীক্ষা করে কিছুটা আশার আলো দেখতে পেলেন কাউন্ট। একটু চাপ দিতেই স্যাঁতসেঁতে ভেজা নরম হয়ে যাওয়া কাঠে ছুরিটা বসে গেল। চেষ্টা করলে লোহার কবজাগুলো হয়তো আলগা করা যাবে চৌকাঠ থেকে। সুতরাং দেরি না করে হাত চালালেন কাউন্ট। যত তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় ততই মঙ্গল। তবু সময় লাগলো প্রায় 3 ঘন্টা। কবজাগুলোর স্ক্রু আলাদা করে ফেললেন ছুরি দিয়ে, একটু একটু করে কাঠ চিরে। দরজার একটা পাল্লা আলগা হয়ে গেল চৌকাঠ থেকে। খুশিতে সমস্ত ক্লান্তি ভুলে গেলেন তিনি। সন্তর্পণে বেরিয়ে এলেন দরজার বাইরে। মুক্তির আনন্দে শ্বাস নিলেন প্রাণ ভরে। তারপর দরজার পাল্লাটা আবার যথাস্থানে ঠেকা দিয়ে রাখলেন। অন্ধকারে অনুমান করে একদিকে পা বাড়ালেন, কিন্তু হোঁচট খেয়ে পড়ে যেতে যেতেও নিজেকে সামলে নিলেন কাউন্ট। সামনে সিঁড়ি, ওপরে উঠে গেছে। সিঁড়ির ধাপ গুনে গুনে উঠে যেতে থাকলেন তিনি। আর চিন্তা নেই, গানের রানীর দেখা এবার মিলবে। একা একা আর তাকে প্রাসাদের আনাচে কানাচে ঘুরে বেড়াতে হবে না। একসময় ফুরিয়ে গেল সিঁড়ি, কিন্তু 60 ধাপ কেন? যখন নেমেছিলেন তখন তো ছিল 77 ধাপ। অর্থাৎ এখনো প্রায় 8-9 ফুট নিচে রয়ে গেছেন কাউন্ট। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে দুদিকে হাত বাড়ালেন। হাতে দেয়াল ঠেকল, অর্থাৎ আবার সুড়ঙ্গ। যাই হোক, সামনে এগিয়ে চললেন কাউন্ট। কিন্তু চলেছেন তো চলেছেনই, কত লম্বা এ সুড়ঙ্গ! এত বাঁক যে হিসাবটাও গোলমাল হয়ে গেল। ক্লান্তিতে অবসাদে শরীর ভেঙে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবু আশা নিয়ে পা বাড়াচ্ছেন, এই হয়তো সুড়ঙ্গ পথ শেষ হবে। এই গোলক ধাঁধায় ঘুরে ঘুরে কি শেষ পর্যন্ত বেঘোরে প্রাণটা দেবেন কাউন্ট? সামনে বাড়িয়ে রাখা হাত দুটো একসময় ঠেকলো দেয়ালে। ডানে বাঁয়ে হাতিয়ে দেখলেন কাউন্ট। সুড়ঙ্গ তাহলে এখানেই শেষ? তাহলে উপায়? আশায় আশায় জিয়ে রাখা মনের শেষ শক্তিটুকুও বুঝি মুহূর্তে নিঃশেষ হয়ে গেল। হতাশ হয়ে বসে পড়লেন মেঝেতে। শরীরটা এলিয়ে দিলেন দেয়ালে। না জানি আরো কত দুর্ভোগ আছে অদৃষ্টে। আঙুলে একটা ফাটল ঠেকল কাউন্টের। তড়িৎ বেগে সোজা হয়ে বসলেন। ফাটলটা ভালো করে পরখ করলেন। মেঝের সঙ্গে লাগানো দেয়ালে একটা আলগা ইট। ইটটা নড়ছে। সেই সাথে ঝিমিয়ে পড়া দেহ মনটাও আবার নড়ে চড়ে চাঙা হয়ে উঠল। খুশিতে অস্ফুট স্বর বের হলো কাউন্টের মুখ থেকে, পেয়েছি, পেয়েছি পথ। দ্রুত হাতে ইটটা খসাতে সচেষ্ট হলেন কাউন্ট। ভীষণ রকম হাঁপাচ্ছেন তিনি। ইটটাও ক্রমেই আলগা হয়ে আসছে। টেনে বের করে ফেললেন সেটা। তারপর আরেকটা এবং আরেকটা। ক্রমেই বড় হতে থাকলো দেয়ালের ফাঁক।
কিন্তু আচমকা থেমে গেল কাউন্টের হাত। বিস্ময়ে চোখ স্থির হয়ে গেল তার। এক চিলতে আলো এসে পড়ল সেই ফাঁকটায়। ক্রমেই বাড়ছে আলোটা। ইট খসিয়ে তৈরি দেয়ালের ফাঁক দিয়ে সেই আলোতে কাউন্ট দেখলেন একটা বিরাট হলঘর। গির্জা ছিল হলঘরটা, কার্পেথিয়ান দুর্গের বুড়ো গির্জা, এখন ধ্বংসপ্রাপ্ত। অর্ধেকটা ছাদ ভেঙে ঝুলে আছে, জানালাগুলো নেই। গর্তস পরিবারের পূর্বপুরুষদের পাথরের মূর্তি মুখ থুবড়ে পড়ে আছে ইট বালুর স্তূপের মধ্যে। কারুকার্য খচিত বেদিগুলোই ধুলোর রাজত্ব। বাইরেই ঝুলছে একটা মোটা দড়ি। দড়ির মাথায় বুড়ো গির্জার ঘণ্টা। ঝড়ো হাওয়ায় এই ঘণ্টায় ঢং ঢং আওয়াজে রক্ত হিম করেছে গ্রামবাসীদের। হঠাৎ আলোর উৎসটার দিকে চোখ গেল কাউন্টের। হারিকেন হাতে এগিয়ে আসছে একটা লোক। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কাঠ, বালু, পাথর, ইট সাবধানে ডিঙিয়ে লোকটা গির্জার ভেতর এগিয়ে এলো। হারিকেনের ম্লান আলোতে লোকটাকে চিনতে একটুও কষ্ট হলো না কাউন্টের। আরফানিক, ব্যারন রুডলফের রহস্যময় অনুচর। আরফানিক মস্ত বৈজ্ঞানিক, কিন্তু সাধারণ মানুষের কাছে তার প্রতিভা থেকে গেছে অপরিচিত। আপন মনে বকবক করে পথ চলে সে। কখনো বা দেখা যায় নানা অঙ্গভঙ্গিতে হাত মুখ নেড়ে অদৃশ্য কোনো লোকের সঙ্গে কথা বলছে। সে ইচ্ছে করলেই নাকি মূর্তিমান সব আতঙ্কের জন্ম দিতে পারে। আর তৎক্ষণাৎই কাউন্টের মনের অনেক রহস্য খোলাসা হয়ে গেল। দুর্গের আকাশে বাতাসে সব ভেলকিবাজির সৃষ্টিকারী এই আরফানিকই। ব্যারন রুডলফের সেবায় নিয়োজিত তার বৈজ্ঞানিক প্রতিভা, আর তা দিয়ে ভীত সন্ত্রস্ত করে রেখেছে নিরক্ষর সরল গ্রামবাসীদের। বার্স্ট গ্রামের লোকদের কথা শুনে যে সন্দেহ জেগেছিল কাউন্টের মনে, তাই সত্য মনে হলো এক চোখ কানা আরফানিকের বিদঘুটে মূর্তি দেখার পর। কিন্তু এত রাতে ভাঙা গির্জাঘরে কেন এসেছে আরফানিক? কেন এসেছে বোঝা গেল একটু পরেই। ঘরের এক কোণে তার পেঁচানো একটা বড় ধরনের লাটাই পড়েছিল। লাটাই থেকে তার টেনে ঘরের মাঝে এলো আরফানিক। সেখানে অনেকগুলো লোহার সিলিন্ডার। সেই তার জড়াতে থাকলো সিলিন্ডারের গায়ে। চুপচাপ বসে আরফানিকের কাজ দেখছিলেন কাউন্ট। একেবারে তন্ময় হয়ে কাজ করছে সে। কাউন্টের ইচ্ছে হলো দেয়ালের ফাঁক দিয়ে নেমে যান হলঘরে। পা টিপে টিপে পেছনে গিয়ে দাঁড়ালেও টের পাবে না আরফানিক। তারপর দুহাতে প্রচণ্ড শক্তিতে চেপে ধরা যায় শয়তানের চেলা, শয়তান আরফানিকের গলা। কিন্তু ব্যর্থ হলে নিজের প্রাণটা দিতে হবে এই গড়ের গোলক ধাঁধায় বন্দি থেকে। ব্যারন রুডলফ একবার যখন হাতের মুঠোয় পেয়েছে
কিছুতেই রেহাই দেবে না কাউন্টকে। আর ঠিক সেই সময়েই কাউন্ট দেখলেন আরফানিকের পাশে এসে দাঁড়িয়েছে দ্বিতীয় আরেকটি মূর্তি, ব্যারন রুডলফ। এই সেই মুখ যা একবার দেখলে কেউ আর জীবনেও ভুলতে পারবে না। অতি মনোযোগ সহকারে আরফানিকের কাজ দেখছেন ব্যারন রুডলফ। একটু পরেই শুরু হলো তাদের কথাবার্তা। দুই রহস্যময় লোকের আলাপ মনোযোগ দিয়ে শুনলেন কাউন্ট। গুরুগম্ভীর গলায় জিজ্ঞেস করলেন ব্যারন রুডলফ, এখানে তার পাতার কাজ শেষ হলো আরফানিক? এই তো হলো, নাকি স্বরে উত্তর দিল আরফানিক। কামান ঘরের কাজ হয়ে গেছে। অর্থাৎ ডোনজনের সঙ্গে গির্জা আর কামান ঘরের সংযোগ হয়ে গেল তারের মাধ্যমে। ঠিকই বলেছেন। জেনারেটর চালু করলেই কারেন্ট বইতে থাকবে এই সব তারে। তার আগে বেরিয়ে পড়ার সময় পাবো তো আমরা? পাবো। সুড়ঙ্গটা যেটা ভলক্যান পাহাড় পর্যন্ত গেছে, ওটা পরিষ্কার আছে তো? আছে। কিছুক্ষণ চুপ করে থাকলেন ব্যারন। হাতের হারিকেনটা উঁচু করে তুলে ধরে গির্জাঘরের চারিদিকে তাকালো আরফানিক। অদ্ভুতভাবে হেসে উঠলেন ব্যারন। বললেন, হায় রে বুড়ো কেল্লা, তোকে দেখতে যেই আসুক এবার ভীষণ রকম বোকা বনতে হবে তাকে। পাঁচিল ভাঙবে বোমা মেরে। সুড়ঙ্গের ফাঁকে বসে ভীষণভাবে শিউরে উঠলেন কাউন্ট। আবার কথা বললেন ব্যারন, বার্স্টগ্রামের আলাপ আলোচনা শুনেছ আরফানিক? মিনিট 50 আগেই শুনলাম। তারের মধ্যে দিয়ে ভেসে এলো তাদের সব কথাবার্তা। কি বলছে তারা? খুব ষড়যন্ত্র আঁটছে তারা কিং ম্যাথিয়াসে। আক্রমণ করবে কখন? আজ রাতে? না, রাত শেষ হলে, দিনের আলোতে। রোজকো ফিরেছে বার্স্টগ্রামে? ফিরেছে 2 ঘন্টা হলো। সঙ্গে আর কারা আছে? কার্লসবার্গের পুলিশ। বাহ, চমৎকার। ওহে বুড়ো কেল্লা, তৈরি হও, তৈরি হও। এখন তোমার শেষ অবস্থা। হানাদার আসছে, ঠেকাবার শক্তি তো তোমার নেই, কিন্তু গোটা কেল্লা ভেঙে পড়তে পারবে তো? ভেঙে পড়বে কাউন্ট ডি টেলেক আর তার উদ্ধারকারীদের মাথার ওপর। মরুক সব তোমার চাপায়। একটু থেমে কি যেন ভাবলেন ব্যারন। তারপর বললেন, আরফানিক, দুর্গ থেকে কিং ম্যাথিয়াস পর্যন্ত পাতা তারের কি হবে? কাউকে তা জানতে দেয়া যাবে না। জানতে পারবে না। আমি তুলে আনবো সে তার। বার্স্টগ্রাম, কার্পেথিয়ান দুর্গ ও আশপাশের এলাকা নিয়ে যে সময়কার ঘটনা, তখন কিন্তু সবেমাত্র বিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। চেষ্টা করা হচ্ছে কিভাবে বিদ্যুতের ব্যবহারকে আরও উন্নত ও ব্যাপক করে তোলা যায়। বিজ্ঞানীদের মধ্যে এ নিয়ে তখন মহা হুলস্থুল। সবাই নানাভাবে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। গবেষণা চালাচ্ছিল আরফানিকও।
উদ্ভাবন করেছিল অনেক কিছু। বিদ্যুতের নানাবিধ ব্যবহারের বিষয়ে তার ছিল আশ্চর্য রকম প্রতিভা, কিন্তু তার ভাগ্যে কোনোদিনই কোনো খ্যাতি জোটেনি। উল্টে উদ্ভট কাজকর্মের জন্যে তাকে শুনতে হয়েছে অনেক গালমন্দ। লোকজন পাগল ছাড়া আর কিছুই বলতো না তাকে। তার চিন্তা ভাবনাকে সবাই উদ্ভট বলে উড়িয়ে দিত। বিদ্যুতের সার্থক প্রয়োগের ব্যাপারে আশ্চর্য সব আবিষ্কারকে লোকজনের কাছে গ্রহণযোগ্য করতে না পেরে ভেতরে ভেতরে ভীষণ রকম ভেঙে পড়ল আরফানিক। শরীর, মন, প্রতিভা সব কিছুই বিনষ্ট হতে বসল। খেয়ে পড়ে বাঁচাই তার পক্ষে শেষ পর্যন্ত মুশকিল হয়ে দাঁড়ালো। আর তখনই আরফানিকের পরিচয় হলো ব্যারন রুডলফের সঙ্গে। বিজ্ঞানীর শোচনীয় অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ব্যারন রুডলফ। গবেষণা কাজের প্রয়োজনীয় সমুদয় অর্থের ব্যয়ভার বহন করতে রাজি হলেন তিনি। তবে একটা শর্ত, আরফানিকের সব আবিষ্কারই নিজের ভোগে বা কাজে লাগাবেন ব্যারন রুডলফ। তৃতীয় আর কেউ এ সম্পর্কে কিচ্ছু জানতে পারবে না। রাজি হয়ে গেল আরফানিক। শুধু রাজিই নয়, দিন কয়েকের মধ্যেই ভীষণ রকম বন্ধুত্ব হয়ে গেল দুজনের। দুজনের মধ্যেই মন মেজাজ, খেয়ালিপনা বা ছিটবিকারের ক্ষেত্রে প্রচণ্ড রকম মিল রয়েছে। সুতরাং ব্যারনের নিত্য সহচর হয়ে গেল আরফানিক। ইতালির যেখানেই গেছেন ব্যারন, সেখানেই গেছে আরফানিক। লা স্টিলার গান শুনতে যখন সেখানে উপস্থিত থেকেছেন ব্যারন, সেখানে আরফানিককেও দেখা গেছে ছায়ার মতো তাকে অনুসরণ করতে। এতটা একাত্মতা থাকলেও দুজনের ছিল দুটো ভিন্ন জগৎ। একজন গান পাগল, লা স্টিলার গানে গানে মাতোয়ারা। আরেকজন তন্ময়, বিদ্যুতের নানা ব্যবহারিক দিক আবিষ্কারের গবেষণায়, এবং তাতে সে সফলও হলো প্রচুর। অন্যান্য বিজ্ঞানী যা করতে পারেনি তাই সম্ভব করে তুলেছিল আরফানিক। কিন্তু শর্তানুযায়ী সে আবিষ্কারের কথা কেউ আর জানতে পারল না। লা স্টিলার মৃত্যুর পর সবার অলক্ষ্যে উধাও হয়ে গেলেন ব্যারন রুডলফ আরফানিককে নিয়ে। ফিরে এলেন আবার বাপদাদার পরিত্যক্ত কেল্লাতেই। দুর্গে ফিরে এলেও ব্যারন ও আরফানিক দুজনেরই ইচ্ছে কেউ যেন তাদের কাছে না আসে, কেউ যেন তাদের খবর না জানে। অন্য কোনো মানুষকে সহ্য করা তাদের ধাতে ছিল না। সে ব্যবস্থা সফল হয়েছে তাদের। এই দুজনের নির্জন বাস সম্পর্কে জানত শুধু তৃতীয় আরেকজন, যে পাতাল সুড়ঙ্গ পথে ভলক্যান সড়ক থেকে দুর্গে তাদের খাবার দাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিত। লোকটি ছিল এই এলাকায় একদম অপরিচিত, ব্যারনের এক বিশ্বস্ত বুড়ো চাকর। বুড়োর আসা যাওয়া টেরই পেত না কেউ। মনের মতো থাকার জায়গা পেয়ে গবেষণা নিয়ে মেতে উঠল আরফানিক। বাইরে থেকে ধসে গেছে মনে হলেও
কেল্লার ডোনজন ছিল বাসোপযোগী। বলা যায় তাদের দুজনের জন্যে প্রচুর জায়গা ছিল সেখানে। সুতরাং নানা বিষয়ে একই সঙ্গে কাজ চালাতে অসুবিধে হলো না আরফানিকের। আরফানিক গবেষণার মাধ্যমে এমন সব আবিষ্কার করল যা দিয়ে গ্রামবাসীদের ভয় পাইয়ে দেয়া যায়। একবার ভয় পেলে তারা আর এ জন্মে দুর্গমুখ হবে না। একই ইচ্ছা ব্যারনেরও। আরফানিকের কথায় সানন্দে রাজি হলেন তিনি। সুতরাং প্রয়োজনীয় যন্ত্রপাতি বানিয়ে নিল আরফানিক। আর ওগুলোর সাহায্যে এমন সব সাংঘাতিক কাণ্ড কারখানা করল যা আতঙ্ক হয়ে সারা এলাকায় ছড়িয়ে পড়ল। এমন সব কাজ ভূত প্রেত পিশাচ ডাকিনী ছাড়া আর কে করতে পারে? এত কিছু ভয়ের ব্যবস্থা করেও নিশ্চিন্ত হতে পারছিলেন না ব্যারন। বার্স্ট গ্রামের লোকজনদের খবর নিয়মিত জানা গেলে বোঝা যেত তারা সত্যি ভয় পাচ্ছে কি না, বা তাদের মনে অন্য কোনো সন্দেহ উকি দিচ্ছে কি না। সেই ব্যবস্থাও করে ফেলল আরফানিক। টেলিফোনের মতো একটা যন্ত্র বসিয়ে দিল কিং ম্যাথিয়াসের সরাইখানায়। সেখান থেকে টেলিফোনের তার পেতে দুর্গ পর্যন্ত সংযোগ করে নিল। অতি সঙ্গোপনে কাজটা করেছিল আরফানিক। ট্যুরিস্ট সেজে উঠেছিল কিং ম্যাথিয়াসে। পেছনের যে জানালাটা কোনো কালে খোলা হতো না, সেই জানালা দিয়ে তার নামিয়ে দিয়েছিল এবং জানালা ঘেঁষে সাজানো লতা পাতার আড়ালে বসিয়ে রেখেছিল টেলিফোনিক যন্ত্রটা। বিশেষভাবে তৈরি আরফানিকের এই যন্ত্রটার এতই আশ্চর্য ক্ষমতা যে সরাইখানায় কেউ আস্তে কথা বললেও তা পৌঁছে যেত দুর্গে। সুতরাং প্রতি সন্ধ্যায় সেখানে গ্রামবাসীদের যে আসর বসত তার সব কথাবার্তা শোনা যেত দুর্গ থেকে। আবার ইচ্ছে করলে ওই একই যন্ত্রে দুর্গ থেকেও কথা পৌঁছানো যেত সরাইখানায়। এই যন্ত্র পেয়ে মহা খুশি ব্যারন। কথাও শুনবেন, আবার প্রয়োজনে ধমকও দেবেন। কিন্তু ধমক দেবার কোনো কারণ ঘটল না কয়েক বছর। বরঞ্চ আরফানিকের ভৌতিক কাণ্ড কারখানায় গ্রামবাসীদের কাছে দুর্গ হয়ে উঠেছিল এক ভুতুড়ে হানাবাড়ি। ভুলেও দুর্গের নাম মুখে আনত না তারা। কিন্তু ফেরিওয়ালার কাছ থেকে টেলিস্কোপটা নিয়ে যত গোলযোগের সূত্রপাত করল ফ্রিক। দুর্গের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে গ্রামবাসীদের মাঝে সৃষ্টি হলো প্রচণ্ড উত্তেজনা। আর তখনই চমৎকার কাজে দিল সরাইখানায় আরফানিকের আড়িপাতা সেই যন্ত্রটা। ধোঁয়াকে কেন্দ্র করে গ্রামবাসীদের নানা কথাবার্তা শুনলেন ব্যারন। শুনলেন রহস্য উন্মোচনের জন্যে কেল্লায় আসছে নিক আর পাটাক। তিনি ধমক দিলেন যন্ত্রের মাধ্যমে। সে ধমক হলঘরের সবাইকে চমকে দিল। ভীত হল গ্রামবাসীরা অদৃশ্য সে কণ্ঠস্বরের শাসানিতে। কিন্তু নিকের জেদের কথা শুনে অবাক হলেন ব্যারন এবং সাব্যস্ত করলেন উচিত শিক্ষা দিতে হবে ওকে, যাতে গ্রামবাসীদের আর কোনোদিন এমন সাহস না হয়।
তৈরি ছিল আরফানিকও। আজব সব ভোজবাজির যন্ত্রপাতির খেলা দেখালো সেই রাতেই। পদার্থবিদ্যার অদ্ভুত ব্যবহার করেছে আরফানিক। প্রচণ্ড শব্দে ঘণ্টা বাজল, আকাশে তীব্র আলোক রশ্মি নিক্ষেপ, কান ফাটানো সাইরেন, রিফ্লেক্টর দিয়ে দত্তিদানোর আঁকা ছবি মেঘের গায়ে ফুটিয়ে তোলা। এসব গ্রামবাসীদেরকে ভীষণ রকম ঘাবড়ে দিয়েছে। ঘাসের নিচে লুকানো লোহার প্লেটে বিদ্যুতের সাহায্যে চুম্বক সৃষ্টি করে আরফানিক আটকে দিয়েছিল লোহার নাল আর পেরেক মারা জুতোসহ পাটাকের পা। টানাপুলের যে কবজায় হাত দিয়েছিল নিক, সে কবজার সঙ্গে লাগানো ছিল বিদ্যুতের তার। তাই ওতে হাত দিতেই প্রচণ্ড শক খেয়েছিল নিক। সব মিলিয়ে এমন সব কাণ্ড ঘটিয়েছিল আরফানিক, যাতে গ্রামবাসীরা ভয়ানক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। তা দেখে নিশ্চিন্ত হয়েছিলেন ব্যারন। যাই হোক, কেল্লার ত্রিসীমানা মারাতে কোনো কালেই আর সাহস পাবে না গ্রামবাসীরা, কারণ তাদের বিচার বুদ্ধিতে এই সব কাণ্ড কারখানার কোনো সঙ্গত ব্যাখ্যার ঠাঁই নেই।